সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়ালের এটা 6th ভিডিও এবং আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে এই যে এতদিন এতগুলো প্রোগ্রাম করলাম, যদিও অনেক ছোট ছোট এবং অনেক সোজা প্রবলেম, এরপরেও একটা জিনিস বোঝার বাকি আছে। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রোগ্রামটা কোন কোন স্টেপে বা কখন কোন স্টেপে গিয়ে এটা এক্সিকিউট করছে সেটা আমাদের এখনো বোঝা হয়নি। তো সেটা আমরা আজকে দেখব। এরপর আমরা দেখব যে কিভাবে প্রোগ্রামে কমেন্ট দেওয়া যায়। তো কমেন্ট দেওয়ার বিষয়টা অনেকের কাছে অনেক গুরুত্বহীন একটা ব্যাপার মনে হতে পারে, কিন্তু একটু পরেই আমরা বুঝতে পারবো যে কমেন্টস কেন অনেক গুরুত্বপূর্ণ প্রোগ্রামের জন্য। এবং সবশেষে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ইনডেন্টেশন। ইনডেন্টেশন কি সেটা না হয় পরেই বললাম। এখন শুরুতে আমরা যাব হচ্ছে প্রোগ্রাম কিভাবে কাজ করে, আমাদের একটা সি প্রোগ্রাম কিভাবে কাজ করে। তো প্রথমেই আমরা এতদিন ধরে যেই লাইনটা সবার শুরুতে লিখে আসছিলাম সেটা হচ্ছে হ্যাশ ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে stdio.h। তো এই যে stdio.h এটার মিনিংটা কি? মিনিংটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরি, এবং এই লাইনটার মাধ্যমে প্রোগ্রাম যে কাজটা করে এই লাইব্রেরিটাকে এই প্রোগ্রামের সাথে অ্যাটাচ করে নেয়। আমরা একটা ব্যাপার জানি যে ইমেইলে আমরা একটা ফাইল অ্যাটাচ করতে পারি, ঠিক ওইভাবেই আমরা চিন্তা করতে পারি যে এই প্রোগ্রামটার সাথে এই লাইনটা পেলে প্রোগ্রাম যে কাজটা করে এই stdio.h যেই ফাইলটা, এই ফাইলটা তার সাথে অ্যাটাচ করে নেয়। তো অ্যাটাচ করে সুবিধাটা কোথায়? সুবিধাটা হচ্ছে এই যে আমরা প্রিন্টএফ এবং স্ক্যানএফ ব্যবহার করি। প্রিন্টএফ এবং স্ক্যানএফ কাজ করে কারণ হচ্ছে আমরা এই লাইনটা লিখেছি বলে। এই লাইনটা যদি কোডে না থাকতো তাহলে কিন্তু আমরা এরর পেতাম। তো এই যে প্রিন্টএফ এবং স্ক্যানএফ তার কাজটা কি? প্রিন্টএফ এর কাজ হচ্ছে আউটপুট শো করা, স্ট্যান্ডার্ড আউটপুট, এবং স্ক্যানএফ এর কাজ কি? ইনপুট নেওয়া, স্ট্যান্ডার্ড ইনপুট। তো এই যে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, প্রিন্টএফ এবং স্ক্যানএফ হচ্ছে এই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরির ভিতর এই প্রিন্টএফ এবং স্ক্যানএফ এর কিছু কোড লিখে দেওয়া আছে, যেই কারণে এই প্রিন্টএফ এবং স্ক্যানএফ কাজ করানোর জন্য আমাদেরকে বাড়তি কোনো কোড লিখতে হয় না। আমরা শুধুমাত্র যেই ফাইলটায় এদের কোড আছে সেই ফাইলটার নামটা লিখে এই ফাংশনগুলোর নাম লিখলেই আমরা সেই ফাংশন দিয়ে কাজ করতে পারি। তো এভাবেই আমরা সামনের দিকে দেখব যে আরো অনেক গুরুত্বপূর্ণ লাইব্রেরি ফাইল আছে। সেই ফাইলগুলো আমরা যদি ইনক্লুড করি এবং সেখানকার ফাংশন ইউজ করার মাধ্যমে আমরা কিন্তু অনেক বড় বড় কাজ অনেক সহজেই সম্পন্ন করতে পারি। এরপরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আইএনটি মেইন। এই কথাটা আমরা লিখতাম। এই কথাটার মিনিংটা হচ্ছে মেইন হচ্ছে একটা ফাংশন। তো ফাংশন মিনিংটা কি সেটা আমরা ফাংশন যখন ফাংশনের যে ভিডিও, সেই ভিডিওতে আমরা ফাংশন সম্পর্কে আরো ইন ডিটেলস জেনে রাখবো। তবে এখন পর্যন্ত জেনে রাখবো যে মেইন হচ্ছে এমন একটা ফাংশন যেটা না থাকলে এই প্রোগ্রাম রান করবেই না। প্রত্যেক প্রোগ্রামে একটা মেইন ফাংশন থাকেই। তো এই মেইন ফাংশনটার মাধ্যমে একটা প্রোগ্রাম বুঝতে পারে যে আমার কাজটা কোথা থেকে স্টার্ট করতে হবে। তো এই কারণে এখানে লেখা আছে যে প্রোগ্রাম এক্সিকিউশন স্টার্টস এট দ্য ফার্স্ট লাইন অফ মেইন ফাংশন। এবং এই যে মেইন ফাংশন লিখে আমরা দুটো কার্লি ব্রেস দিতাম। এই কার্লি ব্রেসটা কিন্তু একটা কোডের ব্লক বুঝায়। এই যে মেইন ফাংশনের ভিতর কতটুকু কোড আছে সেটাই কার্লি ব্রেস থেকে বোঝা যায়। কার্লি ব্রেস থেকে বা কার্লি ব্রেসের আগে পরে যা লিখবো ওগুলা কিন্তু মেইন ফাংশনের ভিতরে পড়বে না। আর মেইন ফাংশনের একদম শেষে আরেকটা জিনিস লিখতাম, সেটা হচ্ছে রিটার্ন জিরো। এই যে রিটার্ন জিরোর মিনিংটা হচ্ছে আমাদের প্রোগ্রাম যখন সাকসেসফুলি রান করে রিটার্ন জিরো পাবে, তখন রিটার্ন জিরো পাওয়া মানে হচ্ছে যে প্রোগ্রামে কোনো এরর ছিল না। এবং এখানে বিশেষ কিছু কোড আছে, যে এরর কোড জিরো মানে হচ্ছে যে প্রোগ্রামে কোনো এরর নেই, সুতরাং এটা সাকসেসফুলি রান করা হয়েছে। এটা বোঝানোর জন্যই এই লাইনটা লেখা হয় যে রিটার্ন জিরো। আচ্ছা, তো প্রোগ্রাম কিভাবে কাজ করে? তো আমরা এখানে একটা স্যাম্পল প্রবলেম দেখতে পাচ্ছি, যে প্রবলেমটা আমরা একটু আগেই সলভ করেছিলাম। তো এই প্রবলেমটায় যেটা ছিল যে আমরা দুটো
নাম্বার ইনপুট নিব এবং তাদের সামেশন আউটপুট হিসাবে দেখাবো এবং তাদের গুণফলটাও আউটপুট হিসাবে দেখাবো। তো কম্পাইলার কিভাবে এই প্রোগ্রামটা দেখে বা কম্পাইলার কিভাবে এই প্রোগ্রামটা রান করে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমেই লাইনটা থাকবে হচ্ছে এই যে হলুদ অ্যারো চিহ্নটা বরাবর কম্পাইলার স্টার্ট করে, যে প্রথমে সে কি কি ফাইল ইনক্লুড করতে হবে সেটা সে পড়ে নেয়। এরপরই সে মেইন ফাংশনটা খুঁজে নেয়। মেইন ফাংশনের পরে সে এই যে কার্লি ব্রেসের মাধ্যমে সে মেইন ফাংশনের ভিতর ঢুকে যায় এবং এই ফিফথ লাইনটা এক্সিকিউট করার পরে আমরা ডানে দেখতে পাচ্ছি যে 4টা বক্স আছে। তো আমি এই যে এক্স ওয়াই সাম এবং প্রড এই 4টা বক্সের মাধ্যমে বোঝাতে চাচ্ছি যে এগুলো হচ্ছে ইন্টিজার টাইপের মেমোরি এবং এই মেমোরিতে এখন পর্যন্ত কিছু নেই বললে কিন্তু ভুল হবে, কিছু একটা থাকে। এই কি জিনিস থাকে সেটা আমাদের এখন জানার বিষয় না, আমরা আরেকটু পরে শিখব। তো যাই হোক, আমরা যেহেতু এখন পর্যন্ত ইনপুট নেই নাই এবং কোনো কিছু সাম এবং প্রোডাক্টে দিতে পারিনি, তাই আমরা ধরে নিলাম যে এখানে কিছু নেই। তো 6 লাইনে আসবো। 6 লাইনে এসে সে যে কাজটা করবে, একটা ইনপুট যাবে ইউজারের কাছ থেকে। তো ইউজার সাপোজ 2 ইনপুট দিল। তো 6 লাইন এক্সিকিউট হওয়ার পরে এক্স এ 2 থাকবে। 7th লাইন এক্সিকিউট হওয়ার পরে সাপোজ ইউজার 5 ইনপুট দিল, তাহলে এখন ওয়াই 5 থাকবে। এরপরে 8th লাইন এক্সিকিউট হওয়ার পরে যেটা দেখব যে এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে 2 প্লাস 5, এই কাজটা করার মাধ্যমে সাম ভেরিয়েবলটার ভিতর তাদের যোগফলটা থাকবে এবং এটা আমরা আরেকটু ভালোভাবে দেখব, কারণ হচ্ছে এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর ইকুয়াল টু আছে এবং সেটা আমরা এই যে নিচে দেখতে পাচ্ছি যে সামের ভিতর এই যে এখানে একটা অ্যারো সাইন আছে, এই অ্যারো সাইনের মাধ্যমে বোঝানো হচ্ছে যে 2 এবং 5 যোগ করে যা পাওয়া যাচ্ছে সেটা আমি এখন সামের ভিতর স্টোর করে রাখছি। এবং এই ইকুয়ালস টু সাইনকে কিন্তু কেউ আবার যদি অ্যালজেব্রিক ভাবে দেখে সেটা কিন্তু ভুল হবে। এটা কিন্তু একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, যার মিনিংটা হচ্ছে 2 এবং 5 এর যোগফলটা সে এখন সামের ভিতর অ্যাসাইন করে দিচ্ছে। তো যাই হোক, সামের ভিতর এখন থাকবে হচ্ছে 7 এবং সে যখন 10th লাইন এক্সিকিউট করবে তখন কিন্তু 2 এবং 5 গুণ করে সে রাখবে হচ্ছে প্রডের ভিতর। এখন পাবো হচ্ছে 11th লাইন। 11th লাইনে জাস্ট প্রোডাক্টটা প্রিন্ট করা। এরপরে 12th লাইনের মাধ্যমে আমরা এর আগেই দেখেছিলাম যে রিটার্ন 0-র মাধ্যমে প্রোগ্রামটা বোঝাচ্ছে যে এই প্রোগ্রামটায় কোনো এরর ছিল না। সো এরর কোড 0-র মাধ্যমে বোঝানো হচ্ছে যে প্রোগ্রাম সাকসেসফুলি রান করেছে, কোনো এরর নেই। কমেন্টসটা হচ্ছে আমরা যদি প্রোগ্রামের ভিতর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বাদে আরো কিছু যদি লিখতে চাই, তাহলে সেইটা লেখার জন্য একটা মাধ্যম আছে, সেই মাধ্যমটাই হচ্ছে কমেন্টস। তো কমেন্টস করার অনেক ওয়ে আছে এবং কমেন্টস অনেক গুরুত্বপূর্ণ। অনেকেই ভাবে যে এটা একটা গুরুত্বহীন জিনিস, কিন্তু কমেন্টস কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আমরা আজকে সাপোজ 1000 লাইনের একটা প্রোগ্রাম করলাম এবং এই প্রোগ্রামে কোথায় কি কাজ করেছে এটা আমার এক মাস পরে কি 10 দিন পরেও কিন্তু মনে নাও থাকতে পারে যে এই একটা পার্টিকুলার লাইনে আমি কোন কাজটা করতে চেষ্টা করেছি। তো এই যে প্রত্যেকটা লাইনে আমি যদি কমেন্ট করে লিখে রাখি যে আমি এক্স্যাক্টলি এই লাইনে এই কাজটা করার চেষ্টা করেছি, তাহলে কিন্তু আমার ফিউচার রেফারেন্সের জন্য বা আমার প্রোগ্রাম যদি অন্য কেউ দেখে তাহলে ওরও কিন্তু বুঝতে অনেক সুবিধা হয়। তো সিঙ্গেল লাইনে যদি আমরা কমেন্ট লিখতে চাই, এটার উপায় হচ্ছে 2টা স্ল্যাশ দিয়ে আমি যেই জিনিসটা লিখতে চাই সেটা লিখে দেওয়া। আর যদি মাল্টিপল লাইন্স হয় তাহলে একটা স্ল্যাশ স্টার্ট দিয়ে আমি একটা ব্লক স্টার্ট করব এবং স্ল্যাশ স্টার্ট দিয়ে সেই ব্লকটা এন্ড করব। এইভাবে বললে হয়তো অনেকেই বুঝবে না, তো আমরা একটু কোডে গিয়ে দেখে আসতে পারি যে মাল্টিপল লাইন্স এবং সিঙ্গেল লাইনে কমেন্ট কিভাবে করতে হয়। আচ্ছা, সিঙ্গেল লাইনের কমেন্ট প্রথমেই দেখি। সিঙ্গেল লাইনের কমেন্ট সাপোজ 5th লাইনে যদি আমি কমেন্ট করতে চাই, তাহলে প্রথম কাজটা কি, ডাবল স্ল্যাশ দিয়ে সাপোজ এখানে লিখলাম দিস ইজ আ কমেন্ট
এবং সবাই হয়তোবা দেখতেই পাচ্ছেন যে এখানে এই কথাটা লেখার কারণে কিন্তু কোডে কোনো ক্ষতি হয়নি, কিন্তু এই ডাবল স্ল্যাশ যদি না দিই তাহলে কিন্তু এটাও কিন্তু কোডের একটা অংশ হয়ে যায়, কিন্তু এই অংশটার কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোনো মিনিং নেই। এভাবে যদি আমি রান করি সেক্ষেত্রে কিন্তু এরর দিবে। এই যে নিচে আমরা এরর পাচ্ছি, এরর দিস আনডিক্লেয়ার্ড। তো যাই হোক, আমরা যদি এখন ডাবল স্ল্যাশ দিয়ে দিই তাহলে কিন্তু এরর থাকবে না। আর যদি মাল্টিপল লাইন্সের কমেন্ট রাখতে চাই, যেমন এটাকে আমরা মুছে দিই, সাপোজ 6 লাইন থেকে 8 লাইন পর্যন্ত আমি রাখতে চাই না, তো রাখতে না চাওয়ার জন্য দুইটা উপায় আছে। আমি প্রত্যেকটা লাইনের আগে ডাবল স্ল্যাশ যদি করে দেই তাহলে এই 3টা লাইন কিন্তু এখন প্রোগ্রামের ভিতরে নেই। ঠিক আছে, প্রোগ্রামের ভিতরে নেই। এখন এই কাজটা যদি একবারে করতে চাই তাহলে যে কাজটা করতে পারি, একটা স্ল্যাশ স্টার, এই একটা স্ল্যাশ স্টার দেওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি যে সব কয়টা লাইন কিন্তু গ্রে কালার্ড হয়ে গেছে। আর স্ল্যাশ স্টার যেখানে এন্ড করব ওটুক পর্যন্ত কিন্তু এটা কমেন্ট আউট থাকবে, অর্থাৎ এই অংশটা কিন্তু প্রোগ্রামের ভিতর আর কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে পারছে না। অর্থাৎ এই অংশটা কিন্তু এখন অবসলিট হয়ে গেছে। তো এইভাবে আমরা এখানে কমেন্ট আউট করতে পারবো, এবং কমেন্ট আউট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, এখন আমরা দেখব ইনডেন্টেশন। ইনডেন্টেশন বেসিক্যালি হচ্ছে এই যে আমরা অনেক যত্ন করে একটা ট্যাব দেই, ট্যাব দিয়ে তারপর আবার মাঝে মাঝে একটা স্পেস রাখি, তো এই স্পেসগুলোকেই বলে কিন্তু ইনডেন্টেশন। এবং ইনডেন্টেশনের মেইন উদ্দেশ্যটা হচ্ছে আমাদের প্রোগ্রামটাকে সুন্দর করে উপস্থাপন করা। তো উপস্থাপনের বিষয়টা কি, আমরা আমাদের কোডটা কিন্তু এক কথায় আমি নিজেই দেখতে পারি, অথবা আমার প্রোগ্রামটা অন্য কাউকে আমি দেখার জন্য দিতে পারি। এই যে আমার প্রোগ্রামে যদি কোনো সৌন্দর্যবোধ না থাকে তাহলে আমার প্রোগ্রামটা কিন্তু অন্য কেউ দেখে বুঝবে না, দেখতেও চাবে না। তো এজন্যই প্রোগ্রামটা একটু নিট অ্যান্ড ক্লিন রাখতে হয়। নিট অ্যান্ড ক্লিন রাখার একটা উপায় হচ্ছে ইনডেন্টেশন মেনটেন করা। এবং এই ইনডেন্টেশন মেনটেন করার একটা উদ্দেশ্য এর আগেই বলেছি যে অন্য কাউকে যদি আমি আমার কোডটা দেখাতে চাই সেক্ষেত্রে আরেকজনের কাছে এটা একটা রিডেবল কোড হয়। যেমন এখানটায় আমরা দেখতে পাচ্ছি এই যে এই ব্যাপারটাকে ইনডেন্টেশন বলে। এই যে বর্ডার থেকে অনেক স্পেস দূরে ইনডেন্টেশন। যেমন এই যে ব্র্যাকেটটাও কেউ ইচ্ছা করলে এইভাবেও ইউজ করতে পারতো, এই ক্ষেত্রেও কিন্তু এটাকে ইনডেন্টেশন বলা হতো, কিন্তু আমি সবসময় প্রেফার করি এটা যাতে পরের লাইনে হয়, সেক্ষেত্রে দেখতে বোঝা যায় যে আমার কোডের ব্লকটা, এই যে এই অংশটা এখান থেকে এইটুকু পর্যন্ত এটা কিন্তু একটা ব্লক, এই ব্লকটা কোথা থেকে কোথায় শুরু এবং শেষ সেটা কিন্তু এখান থেকে অনেক ভালোভাবে বোঝা যায়। তো আজকের জন্য এইটুকুই, পরবর্তী ভিডিওর জন্য সবার কাছে আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।